2024 লোকসভা নির্বাচনে দেশ কাকে বেছে নেবে তার একটা আভাস পাওয়া যাবে 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের পর। এই 5 রাজ্যের নির্বাচনের আগে এমনটাই দাবি করেছিলেন বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞরা। নির্বাচন শেষ, ফলাফল সবাই জানে। মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড় তিনটি রাজ্য দখল করে বিজেপি। অন্যদিকে দক্ষিণ ভারতের রাজ্য তেলেঙ্গানা দখল করে জাতীয় কংগ্রেস। এবার পাখির চোখ 2024 লোকসভা। 2018 বিধানসভা নির্বাচনে গোবলের এই তিনটি রাজ্যই দখল করেছিল কংগ্রেস, কিন্তু 2019 লোকসভা নির্বাচনে চিত্রটা পাল্টে যায়। এই তিন রাজ্যের মোট 65টি লোকসভা আসনের মধ্যে এনডিএ জোট দখল করে 62টি আসন, যার মধ্যে বিজেপি একা পায় 61টি আসন। অন্যদিকে কংগ্রেস পায় 3টি আসন। 5 বছর পেরিয়ে গেছে, সামনে 2024 লোকসভা নির্বাচন। এবার 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল কতটা প্রতিফলিত হবে লোকসভা নির্বাচনে? দেশের মানুষ কাকে বেছে নেবে, এনডিএ জোট না আইএনডিআইএ জোট? আগামী 5 বছরের জন্য দেশ পরিচালনার দায়ভার কার হাতে তুলে দিচ্ছে জনগণ? কি বলছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব, তা নিয়েই আজ আমাদের তক্ক যুক্তি গপ্প। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ তক্ক যুক্তি গপ্প অনুষ্ঠানে আমার সাথে আছেন বিশিষ্ট বিজেপি নেতৃত্ব সমীর ঘোষ, রয়েছেন বিশিষ্ট জাতীয় কংগ্রেস নেতৃত্ব মোহাম্মদ শাহজাহান ইসলাম, এবং রয়েছেন বিশিষ্ট সিপিআইএম নেতৃত্ব ঝলক মুখার্জি। আপনাদের তিনজনকেই স্বাগত। ঝলকবাবু, প্রথমে আপনার থেকে শুরু করি। 5 রাজ্যের নির্বাচন যে ফলাফল হয়েছে, যদিও শুধু তেলেঙ্গানা একটি সিট সিপিআই পেয়েছে, সিপিআইএম এর ভোট শেয়ার খুবই সামান্য আমরা যদি এই রাজ্যগুলোতে দেখি। তারপরও যে প্রত্যাশা আপনাদের ছিল, সেই প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে বলে মনে হয় এই 5 রাজ্যে? এই ফলাফলটা আশা করেছিলেন আপনারা? প্রথমে ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের এই চ্যানেলের মধ্য দিয়ে যারা দেখছেন, আমাদের কথা যারা শুনবেন, সবাইকেই ধন্যবাদ। নির্বাচনটা তো সিপিআইএম ভার্সেস বিজেপির লড়াই ছিল না। নির্বাচনটা ছিল বিজেপি এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলি যেখানে যারা শক্তিশালী তাদের মধ্যেকার লড়াই। তো যে কটা জায়গাতে নির্বাচন হয়েছে সেখানে মূলত যে শক্তি, সেই শক্তি হচ্ছে কংগ্রেস। কংগ্রেস এবং বিজেপি হচ্ছে মূল শক্তি। কোনো জায়গাতে বিজেপি ক্ষমতায়, কোনো জায়গাতে কংগ্রেস ক্ষমতায়, এবং রেজাল্ট আমরা জানি। ফলে এই যে রেজাল্ট যেটা হলো, আমি পরে আলোচনা করব, আলোচনাটা তো নিশ্চয়ই অন্যরকম ভাবে অনেক আলোচনা আসবে, আমি করব। যেটা হলো এটা বলা চলে যে বিজেপি ক্ষমতার দিক থেকে, আসন সংখ্যার দিক থেকে বা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার প্রশ্নে ক্ষমতায় এসছে। আচ্ছা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। মানুষ পক্ষে রায় দিয়েছে, তাদের পক্ষেই রায় দিয়েছে। কিন্তু সামগ্রিকভাবে যদি কিছু চিত্র আমরা দেখি, মানে পরবর্তী সময় নিশ্চয় আলোচনাগুলি হবে, আচ্ছা, একটু সামগ্রিকভাবে যদি চিত্র আমরা দেখি, সেখানে একটা অন্যরকম চিত্র আমাদের সামনে আছে, সবার সামনেই আছে। আচ্ছা, 1। 2 নম্বর হচ্ছে এই নির্বাচন একটা নির্দিষ্ট রাজ্যের রাজনৈতিক যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটেই নির্বাচন হয়েছে। ফলে বিধানসভা নির্বাচন, আগামী লোকসভা নির্বাচন, তার একটা নির্দিষ্ট রাজনৈতিক প্রেক্ষাপট থাকবে। কেমন আপনার শুরুতেই আলোচনা করছিলেন যে গত যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে এই 3টে রাজ্য থেকে বিজেপি কি সংখ্যায় আসন পেয়েছে এবং বিরোধীরা কি সংখ্যায় আসন পেয়েছে। এবং লক্ষণীয় বিষয় হচ্ছে যে সেই সময়তে যে বিধানসভা নির্বাচনগুলি হয়েছে তার যে রেজাল্ট, মধ্যপ্রদেশ সহই আমি বলছি, মধ্যপ্রদেশে কিন্তু প্রথম দিকে আসন সংখ্যা কংগ্রেস, তার পরবর্তী সময়ে কিছু ঘটনা আছে, সেগুলো এখানে আলোচনা করছি না। রাজস্থান কংগ্রেস, ছত্তিশগড় কংগ্রেস। ফলে রেজাল্টটা, লোকসভা রেজাল্টটা অন্যরকম হয়েছে, হয়নি। ফলে দুটো পার্সপেক্টিভ আছে আলাদা। ফলে সেখানে নির্বাচন হবে, আলোচনা হবে, আমি বলবো আর কি। ফলে হ্যাঁ, আমরা
সবাই মিলে আশা করেছিলাম অন্যান্য একটা রেজাল্ট হলেও হতে পারে, আচ্ছা কেমন হলো না। এখন সেটাই আগামী লোকসভা নির্বাচনের অভিমুখ হবে কিনা সেটা আলোচনার সাপেক্ষে আলোচনা থাকবে। আমরা সেই বিষয়টাতে আসবো যে এটা প্রতিফলিত হবে কিনা। এবারে যে বিধানসভা নির্বাচনের যে ফলাফল, যে এই তিনটে রাজ্য, বিশেষ করে গোবলয়ের তিনটে রাজ্য এবং দক্ষিণ ভারতের একটি রাজ্য, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু তার আগে সমীরবাবু এবার আপনার কাছে আসি। শাহজাহানের কাছে আমি পরে যাচ্ছি। বিজেপির এভাবে এই তিনটে রাজ্য দখল করা, মধ্যপ্রদেশের প্রত্যাবর্তন এবং সেখানে রাজস্থান এবং ছত্তিশগড়ের পরিবর্তন, এটা প্রত্যাশিত ছিল আপনাদের কাছে? নমস্কার ভ্যানগার্ড কর্তৃপক্ষকে এবং ভ্যানগার্ডের মাধ্যমে রাজ্যবাসীকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে বিষয়টা আমাকে বললেন তিনটি রাজ্যের প্রেক্ষাপটে, তার আগে আপনি একটা কথা বলছিলেন যে তার আগের যে বিধানসভা, দ্যাট ইজ 2018-তে যে বিধানসভা নির্বাচনে এই রাজ্যগুলিতে বিজেপি শাসন ক্ষমতায় ছিল না, পরাজিত হয়েছিল। মানে তার আগে তো ছিলই, মানে 18-তে তারা ক্ষমতাচ্যুত হয়। পরে তার 3 মাস পরে যখন আমাদের 4 মাস পরে যখন আমাদের লোকসভা নির্বাচন আসে, সেখানে বিজেপি তার যে মেম্বার অফ পার্লামেন্টের যে সিট সেগুলিতে বিপুল মাত্রায় জয়ী হয় এবং সেখানে বিশেষ করে যেমন রাজস্থান 25-এ 25 পায়। গভর্নমেন্ট সরকারে ছিল কংগ্রেস, কিন্তু বিজেপি 25টির মধ্যে 25টি আসনে জয়ী হয়। লক্ষণীয় বিষয় ছিল যে ওই তিনটি রাজ্যে বিজেপি ক্ষমতাচ্যুত হয়েছিল বটে, কিন্তু তার আগে 5 বছর আগে যে ভোট শতাংশের হিসেবে যে ভোট পেয়েছিল তার থেকে 3% ভোট পেয়েছিল হেরে। আচ্ছা, ক্ষমতাচ্যুত হয়ে 3% ভোট জনগণের বেশি পেয়েছিল। তাহলে বলতে হবে এখানে ক্ষমতা আসা, ক্ষমতা যাওয়া, এটা একটা ম্যাথমেটিক্যাল ব্যাপার তো থাকেই। আমি এটা সঙ্গে আপনি যে হিসাবটা বললেন সেটা 2018-র হিসাবটা বলছেন, 18 এবং 19-এর, 18 বিধানসভা এবং 19-এর লোকসভা। তাহলে এবার কি ওই ধরনেরই একটা নিশ্চয়ই না, এখানে দেখতে হবে যে ভারতীয় জনতা পার্টির প্রতি দেশের মানুষের আনুগত্যতা যে বৃদ্ধি পাচ্ছে, ক্ষমতা আসা না আসা এটা এক জিনিস, তার সঙ্গে আমাদের দেখতে হবে প্রতিটি নির্বাচনের শতাংশের হিসাবে ভারতীয় জনতা পার্টি তার জন্মলগ্ন থেকে, সেই জনসংঘের সময় থেকে যে এজেন্ডা নিয়ে দেশবাসীর সামনে উপস্থাপিত হচ্ছে, প্রতিটি নির্বাচনে মানুষ সেগুলি সাদরে গ্রহণ করে চলেছে। আচ্ছা, এবং তারই পরিণতিতে উত্তর যতগুলি নির্বাচন হচ্ছে, প্রতিটি নির্বাচনে ভারতীয় জনতা পার্টি শতাংশের হিসাবে বৃদ্ধি পাচ্ছে। ভারতীয় জনতা পার্টির প্রতি মানে মানুষের আনুগত্যতা অনেক বৃদ্ধি পাচ্ছে, ভোটের সংখ্যা বাড়ছে। এবার আমাদের যেটা বলছিলেন যে এই 24-এর যে নির্বাচন, আমাদের লোকসভা নির্বাচন, সেই 24-এর লোকসভা নির্বাচনে আজকে যে ভারতবর্ষের যে অবস্থায় দাঁড়িয়েছে, দেশের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধী যে স্বপ্ন দেখেছিলেন, সমৃদ্ধ ভারত, শক্তিশালী ভারত, আমাদের স্বামীজি যে স্বপ্ন দেখেছিলেন, সেই তাদেরকে পাথেয় করে আজ আমাদের মোদীজি দেশের 140 কোটি মানুষের স্বার্থে যেই ধরনের প্রকল্প, একের পর এক ঐতিহাসিক প্রকল্প, মানুষের জন্য জনহিতকর প্রকল্প নিয়ে আসছেন, তার প্রতি যে মানুষের সমর্থন বৃদ্ধি পাচ্ছে, তারই প্রতিফলন হচ্ছে আমাদের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফলাফল। আর সেই নিরিখে আমরা দৃঢ়তার সহিত বলতে পারি যে আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি 400 পার, এইবার 400 পার। আচ্ছা, 400 পার মানে প্রতিফলিত হবে বলছেন আপনি এবারও। ঠিক, আসবো আপনার কাছে, আমরা বিস্তারিত আলোচনা করবো সেই বিষয়টা নিয়ে। শাহজাহান, কংগ্রেসের যে ফলাফল, বিশেষ করে এই 3টি রাজ্যে, গোবলয়ের 3টি রাজ্যে, এখানে আরো ভালো ফলাফল করার ইঙ্গিত আমরা পাচ্ছিলাম। বিভিন্ন ওপিনিয়ন পোলও আমরা মোটামুটি দেখছিলাম যে কংগ্রেস অনেকটা এগিয়ে। এই ধরনের ফলাফল করার পেছনে কারণটা কি কংগ্রেস? আজকের ভ্যানগার্ডের যে অনুষ্ঠানে ভ্যানগার্ড কর্তৃপক্ষ সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। টিভির ওপারে যারাই আমাদেরকে দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা জানাই। দেখুন, 2018 সালের নির্বাচনে এই 3টি রাজ্যে জাতীয় কংগ্রেস দল ক্ষমতায় এসেছিল বা সরকারে এসেছিল। তারপর আমরা দেখি সেই একই কথা যে লোকসভার নির্বাচনে এই 3টি রাজ্যে কংগ্রেস মাত্র 3টি আসন জয় করেছিল। সেখানে 65খানা আসনের মধ্যে 62টি বিজেপি পেয়েছিল। কিন্তু আমরা দেখি এইবারের এই 3টি রাজ্যের নির্বাচনের মধ্যে
দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জনমত বেরিয়ে এসেছিল যে 3টি রাজ্যেই বিজেপি পরাজিত হবে এবং কংগ্রেস সেখানে ক্ষমতায় আসবে। এই 3টি রাজ্যের মধ্যে যদি আমরা দেখি 2018 সালে নির্বাচনে রাজস্থান এবং ছত্তিশগড়ে কংগ্রেস সরকারে ছিল। মধ্যপ্রদেশের সরকার 18 মাস বাদে সেখানে পেছনের দরজা দিয়ে মধ্যপ্রদেশে ক্ষমতা দখল করা হয়, মানুষের গণতান্ত্রিক ভোটাধিকারকে হরণ করে। কিন্তু আমরা দেখি 3টি রাজ্যে যদি আপনি লক্ষ্য করেন কংগ্রেসের সরকার মানুষের জন্য কাজ করেছিল। আমরা যদি দেখি ছত্তিশগড়ে কৃষকদের জন্য, রাজস্থানে গরিব মানুষের জন্য স্বাস্থ্যের যে প্রকল্পগুলো নিয়ে এসেছিল সেই দিন সরকারে অশোক গেহলোটের, সেইগুলো মানুষ উপকৃত হয়েছিল। মধ্যপ্রদেশও করেছিল কৃষকদের ঋণ মুকুব, কিন্তু পরবর্তী সময়ে 18 মাস বাদে আমরা দেখি সেখানে পেছনের দরজা দিয়ে বিজেপি ক্ষমতায় আসে। আজকে আমরা মনে করি ওই 3টি রাজ্যের মধ্যে বিজেপি দল কোথাও না কোথাও এক অংশের জনগণকে তারা ভুল বুঝিয়েছেন ক্ষমতা আসার জন্য। আপনি যদি পাশাপাশি লক্ষ্য করেন 2018 সালে এই 3টি রাজ্যে কংগ্রেস ক্ষমতায় থাকা সত্ত্বেও কংগ্রেসের যা ভোট পার্সেন্টেজ ছিল তার থেকে 2%, 1.5% করে বেশি এইবারের নির্বাচনে 3টি রাজ্যে বেড়েছে, অথচ আমরা সরকারে নেই। আমরা যদি লক্ষ্য করি আরেকটি রাজ্য তেলেঙ্গানা, যে রাজ্যে কংগ্রেস ক্ষমতাই ছিল না, সেই রাজ্যে আমরা জানতাম দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে যারা রাজনৈতিক বিশ্লেষণ করতেন তারা প্রত্যেকেই বলতেন যে তেলেঙ্গানার লড়াইটা ছিল কেসিআর ভার্সেস বিজেপি। কেউ বলতো না সেখানে কংগ্রেস ক্ষমতায় আসবে। সেখানকার মানুষকে হয়তো সেখানকার মানুষ বুঝতে পেরেছিল, উপলব্ধি করেছিল যে কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল যেই দল মানুষের জন্য কাজ করে। তাই সেখানকার মানুষ কংগ্রেসকে বেছে নিয়েছিল, সেখানকার মানুষ কংগ্রেসকে একক সংখ্যাগরিষ্ঠতায় আসন দিয়েছে। আমরা ব্যর্থ হয়েছি 3টি রাজ্যে। সেখানে আমরা দেখেছি রাজস্থানের শেষের দিকে দেশের দায়িত্ববান যিনি দেশের দায়িত্ব নিয়ে রেখেছেন দেশের প্রধানমন্ত্রী, একটা দেশের প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে চেয়ারে থেকে যেইভাবে সাম্প্রদায়িক বক্তব্য রাখছিলেন, মানুষের মধ্যে যে জাতির ভিত্তিতে তিনি ভাগ করতে চাইছিলেন, সেখানে নিশ্চয়ই একটা অংশের মানুষ প্রধানমন্ত্রীর এই ভাষণে প্রভাবিত হয়েছেন, তারা প্রধানমন্ত্রীর এই ভাষণকে বিশ্বাস করেছেন। আমরা মনে করি এই 3টি রাজ্যে যে কংগ্রেস দল হেরেছে, কংগ্রেস দল হারেনি, সেই 3টি রাজ্যে যদি কিছু হারিয়ে থাকে সেখানকার জনগণ হারিয়েছে। তার প্রথম এক্সাম্পলটা আমি দিয়ে শেষ করব। আপনারা দেখবেন ছত্তিশগড়ে কংগ্রেস কৃষকদের ঋণ মুকুব করলো, ছত্তিশগড়ে বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প নিয়ে আসলো। সেখানকার যিনি বর্তমান মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিলেন তিনি ক্ষমতায় বসে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে সেখানে তিনি একের পর এক তুগলকি সিদ্ধান্ত দিতে শুরু করলেন। রাজস্থানে গোটা পৃথিবীর মধ্যে আপনি দেখাতে পারবেন একমাত্র রাজস্থান ছাড়া, এবং ভারতবর্ষের অন্যান্য কোনো রাজ্য ছিল না, 25 লক্ষ টাকার চিকিৎসার জন্য সেখানে হেলথ ইন্স্যুরেন্সের স্কিম দেওয়া হয়েছিল রাজস্থানে অশোক গেহলোটের সরকার। সেখানকার মানুষের মর্জি হয়েছে, সেখানকার একটা অংশ মানুষ প্রধানমন্ত্রীর সেই ভাষণে, সাম্প্রদায়িক ভাষণে জাতির ভিত্তিতে যে ভাগাভাগি রাজনীতি সেখানে বিশ্বাস করেছেন। আজকে সেখানকার যিনি দায়িত্ব নিয়ে রেখেছেন, যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি মুখ্যমন্ত্রী এই প্রকল্পটা বন্ধ করে দিয়েছেন। সেখানে আদৌ সে মানুষ প্রকল্প পাবে কিনা সেটা সেখানকার মানুষ জানে না। সেখানকার মানুষ বিদ্যুৎ 200 ইউনিট পর্যন্ত ফ্রি ছিল, হ্যাঁ, মানুষকে ঘরে ঘরে মহিলাদেরকে টাকা দেওয়া হতো। আপনার বক্তব্যে আমরা কি হচ্ছে পরে আমি বলছি পরে আসছে, কিন্তু আপনার বক্তব্যে যে ভোটের ফলাফল এমন কেন হলো মানুষ তাহলে ভুল বুঝেছে, নিশ্চয়ই মানুষকে বোকা বানানো হয়েছে। এক অংশের মানুষকে এই 3টি রাজ্যে প্রধানমন্ত্রীর বিভিন্ন বক্তব্য থেকে শুরু করে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে, কিন্তু ফলাফলে হওয়ার কথা ছিল না, যেটা তেলেঙ্গানাতে কাজ হয়নি। তেলেঙ্গানাতে কিন্তু এটা আমরাও মানি, একটা সময় কেসিআর ভার্সেস বিজেপি ছিল, মানে কংগ্রেসকে ভোট দিয়েছে তেলেঙ্গানাতে, তাহলে তেলেঙ্গানা মানুষ না, কংগ্রেস তেলেঙ্গানার মানুষ বুঝতে পেরেছে যে মানে বিজেপি মুখে যা বলে কাজে তা করে না, তাই কংগ্রেস তেলেঙ্গানা রাজ্যটা দিয়েছে। কারণ তেলেঙ্গানা রাজ্যটা কংগ্রেসের দ্বারাই হয়েছে। 2004 সালে ইউপিএ সরকার সোনিয়া গান্ধীর নেতৃত্ব হওয়ার পর সেখানে প্রধানমন্ত্রী মনমোহন সিং তেলেঙ্গানার মানুষকে যখন কংগ্রেস মানে কথাগুলো বললো, আর সেখানে আপনি দেখবেন, আমরা তো জানি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যে অনুন্নত রাজ্যের মধ্যে মধ্যপ্রদেশ একটা, ছত্তিশগড় একটা, সেখানকার মানুষ সেখানে টাকার কাছে বিক্রি হয়েছে, কারণ ভোট দিয়েছেন। আপনি বললেন রাজস্থানে জাতিগত ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী, জাতির কার্ড তো নির্বাচনের আগে আপনারা খেলেছেন, কাস্ট সেন্সাস তো আপনারা খেলেছেন, কংগ্রেস খেলেছে না।
কাস্ট সেন্সাস একটা, আমরা বলছি ওবিসি সংরক্ষণ বিল আনতে হবে, দেশের প্রত্যেকটা জাতির ভিত্তিতে সেখানে জনগণনা করতে হবে। এর মানে আমরা ভাষণ দেইনি যে অমুক ক্যান্ডিডেটকে আমরা প্রার্থী করেছি, আপনি অমুক ক্যান্ডিডেটকে অমুক জাতিকে ভোট দিতে হবে। কংগ্রেসের রাজনীতি করে না, এবং আজকেও এই রাজনীতিতে বিশ্বাস নয়। আমরা কি ধরে নিতে পারি সাধারণ বলছি এটা প্রত্যাশিত ছিল না, কারণ যেহেতু সবাই মিলে বলছিল তখন যে কংগ্রেস আরো ভালো ফলাফল করতে পারত এই 3টে রাজ্যে, এবং করবে বলে আশা করছিল, সেই জায়গায় এই ফলাফল আপনারা তো আশা করেননি। আসবো আপনার কাছে একবার। ঝলক বাবু, আপনি যেটা বলতে চাইছিলেন, এই ধরনের রেজাল্টের কথা যদি আমরা এই 5 রাজ্যের নির্বাচনকে দেখি, একদিকে যদি দেখি, আমরা একটু দর্শক বন্ধুদের এই 2023 যে বিধানসভা নির্বাচন গেল এই 5টি রাজ্যে, তার মধ্যে 4টি রাজ্য নিয়ে আমরা একটু মূল আলোচনাটা, সেখানে ভোট পার্সেন্টেজ কার কত ছিল একটু এক নজর বলে তারপর আমি আপনার কাছে যাচ্ছি। ঝলক বাবু, আপনি একটু ব্যাখ্যা করবেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে 2024 নির্বাচনে, প্রশ্ন আমার আপনার কাছে এটাই থাকবে যে 2024 নির্বাচনে এনডিএ জোট, আইএনডিআইএ জোট, আপনারা আইএনডিআইএ জোটের পক্ষে আছেন, আপনাদের কি অবস্থান সেটা একটু পরে জানছি। মানুষ কোন দিকে ঝোঁকা উচিত মানুষের, আপনি কি মনে করেন? মধ্যপ্রদেশে বিজেপির 48.55%, 48.55% ভোট পার্সেন্টেজ। জাতীয় কংগ্রেসের সেখানে মধ্যপ্রদেশে 40.40% ভোট। রাজস্থানে 41.69% এবং জাতীয় কংগ্রেসের 39.53%। ছত্তিশগড়ে বিজেপির ভোট পার্সেন্টেজ 46.27, 46.27%, এবং জাতীয় কংগ্রেসের 42.23%। আর যদি আমরা তেলেঙ্গানায় দেখি, তেলেঙ্গানায় বিজেপির ভোট পার্সেন্টেজ 13.90% এবং জাতীয় কংগ্রেসের 39.40%। হ্যাঁ, তথ্যগুলি একটা ইঙ্গিত দেয়। এই তথ্যগুলি আপনি দেখবেন, এই 3টে রাজ্য, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়, যেখানে বিজেপি ক্ষমতায় এলো, ক্ষমতায় ছিল একটা জায়গাতে মধ্যপ্রদেশে, আর বাকি জায়গাতে ক্ষমতায় কংগ্রেস ছিল তখন। এইখানে পার্সেন্টেজ দিক থেকে বিজেপি সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন নেই। কোন জায়গাতে 41, কোন জায়গাতে 48, কোন জায়গাতে 46, এরকম। তাহলে বিলো 50% মানুষ বিজেপির বিরুদ্ধে আছে। আমি 3টে জায়গাতেই বলছি। এবং আপনি যদি টোটাল করেন, এটা এই 3টে রাজ্যের যদি একটা টোটাল চিত্র, আমি জাস্ট বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে এটা দেখেছি, যে কংগ্রেসের পক্ষে ভোটটা গেছে তার সংখ্যাটা হচ্ছে 4,90,69,662টি ভোট। ওকে, বিজেপির পক্ষে যে ভোটটা গেছে সেটা হচ্ছে 4,81,29,325টি ভোট। ডিফারেন্স বিজেপি থেকে কংগ্রেস ভোট পেয়েছে সবগুলি মিলিয়ে 72 লাখ, সেইটা হচ্ছে 9,40,000। আমি যা করে দেখেছি 9,40,137টি ভোট। আচ্ছা, কেমন এই যে সংখ্যাটা আছে, এটা ইঙ্গিত দেয় কি? ইঙ্গিত কি দিচ্ছে না? আচ্ছা, এটাকে ইঙ্গিত দেয় না, ইঙ্গিতপূর্ণ নয়। ভোটের পার্সেন্টেজটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে বাদ দিয়ে তো হবে না। বিধানসভা নির্বাচনের নির্দিষ্ট একটা রাজনৈতিক প্রেক্ষাপটে, নির্দিষ্ট একটা রাজনৈতিক জায়গাতে ভোট, রাজনৈতিক এলাকাতে ভোট, সেটার একটা বিষয়। এবং আমি যখন গোটা দেশের পার্সপেক্টিভের ব্যাপারগুলি দেখব, তখন আরেকটা কিন্তু সিনারি আমাদের সামনে চলে আসবে। কেমন? আপনি শুরুতে যে কথাটা বলছিলেন যে গত বিধানসভার যে 2018 যে রেজাল্টগুলি ছিল, সেখানে ছিল যারা ক্ষমতাসীন তার বিরুদ্ধে গেছে। কেমন? এই 3টে রাজ্যের কথা বলছি, গোবলয়ের যে জায়গাগুলি। এখন আমি যদি সেই জায়গা থেকে চিন্তা করি, সেই ট্রেন্ড যদি বজায় থাকে, সেটা যদি হয়, তাহলে ক্ষমতা যদি তার বিরুদ্ধে যেতে পারে। এখন এগুলি হচ্ছে মানে আমি চিন্তা জগতে আমি বিষয়গুলি, কিন্তু আমি যেটা শুরুতে বললাম আলোচনাতে, একটা রাজ্যের যে নির্বাচন, রাজ্য নির্বাচন, বিধানসভা নির্বাচনগুলি, সেটা নির্দিষ্ট একটা পার্সপেক্টিভে হয়। আচ্ছা, আর লোকসভা নির্বাচন সেটা নির্দিষ্ট পার্সপেক্টিভ। এখানে জবাব, আপনার কি মনে হয় না এই যে যেহেতু ইন্ডিয়া আইএনডিআই জোটের কথা হয়ে যাচ্ছিল অনেকদিন আগে, এই 5 রাজ্য নির্বাচনের অনেকদিন আগে থেকেই আইএনডিআই জোটের কথা হচ্ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে এই 3টে রাজ্যে কংগ্রেস কারোর সাথে জোটে না যাওয়াতে, আইএনডিআই জোট সেখানে চিত্র যেন ফুটে না উঠাতে, এবং
আইএনডিআই জোটের একটা বৈঠক হওয়ার কথা ছিল, যেটা হয়নি, ভোপালে যেটা হওয়ার কথা ছিল, এগুলো কি কোনো ধরনের নেগেটিভ এফেক্ট এনেছে বলে মনে হয়? হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমি এবং আমাদের পার্টিও মনে করে কেমন হলে ভালো হতো। এবং আজকে কংগ্রেসের কথাটা বলছে, তার আত্ম বিশ্লেষণের জায়গা থেকে বলছে যে না, আমরা শিক্ষা নিলাম। কংগ্রেসের যিনি সভাপতি সর্বভারতীয়, তিনি বলছেন এটাই তো পজিটিভ দিক না, যে আমরা শিক্ষা নিলাম। এই ভোটটা আমাদের কাছে একটা শিক্ষার ভোট। আমাদের কি করতে হবে, আমাদের দিক নির্দেশ কি হবে, আগামী নির্বাচনটা আমরা কিভাবে লড়বো, এটা যদি করা যেত, করা যায়নি, হয়তো নানান কারণ থাকতে পারে। প্রত্যেকটা রাজ্যে তো এক একটা রাজনৈতিক দলের এক একটা রাজনৈতিক সংগঠন আছে, এই সংগঠনের মধ্যে কতটা সম্ভব কতটা সম্ভব না, এই নানান বিষয় থাকে। আমরা আপনি দূর থেকে অনেকভাবে বিষয়টাকে বিশ্লেষণ করতে পারি। হলে ভালো হতো, যেহেতু একটা ইন্ডিয়া জোট তৈরি হয়েছে, সেটা যদি একটা করা যেত ভালো হতো, হয়নি। সেটা আমি এককভাবে কংগ্রেসকে দোষারোপ করবো না, ব্যাপকভাবে কোন একটা রাজনৈতিক, সার্বিকভাবে হয়নি এটা। আমি এই ব্যর্থতার জায়গা থেকে, লোকসভা ভোটে সেটা যদি হয়, আইএনডিআই জোট যদি সিট শেয়ারিং করতে পারে, সেখানে সিট শেয়ারিং যেটা কথা হচ্ছে এখন, তাহলে আপনি বলছেন মাইলেজ পাবে বেশি? অবশ্যই পাওয়ার সম্ভাবনা তো দেখা যাচ্ছে। আপনি শুরুতে একটা কথা বলছিলেন যে এখানে সরাসরি লড়াই বামফ্রন্টের সঙ্গে কারোরই নয়, তবে বামফ্রন্টের অস্তিত্ব কিন্তু এই তিনটে রাজ্যেই ছিল। বামফ্রন্টের সিপিআইএম এর যদি আমি ভোট শেয়ারটা দেখি, মধ্যপ্রদেশে 0.01%, রাজস্থানে 0.96% এবং ছত্তিশগড়ে 0.04%। এখন কথা হচ্ছে এই তিনটে রাজ্যে, বিশেষ করে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে আইএনডিআই জোটকে আপনারা কতটুকু শক্তিশালী করতে পারবেন বলে মনে হয়? আমাদের শক্তি যতটুকু আছে তা দিয়ে করব। আমাদের যতটুকু শক্তি আছে, যেটুকু শক্তি আছে, সেই শক্তিটাই ইন্ডিয়া জোটের পক্ষে থাকবে। ওকে, ফাইন, আসবো আপনার কাছে একবার। শাহজাহান, এবার আপনার কাছে আসি আমি। ভারত জোড়ো আন্দোলন রাহুল গান্ধী যদি ইমপ্রেস করতে পারে তেলেঙ্গানায়, তাহলে কি এই তিনটে রাজ্যে সেখানে তেমন প্রভাব ফেলতে পারলো না? না, ব্যাপারটা এমন নয়। রাহুল গান্ধীর ভারত জোড়ো যে যাত্রা, সেই যাত্রা ছিল যখন গত 10 বছর ধরে দেশের প্রধানমন্ত্রী বা তার দল, বিভিন্ন মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে প্রত্যেকে যে হিংসামূলক বক্তব্য রাখছিল দেশের মানুষের সামনে, যে দেশকে জাতির নামে, ধর্মের নামে, বর্ণের নামে, ভাষার নামে, আঞ্চলিকতার নামে যে ভাগ করার যে একটা পরিকল্পনা বা চক্রান্ত, রাহুল গান্ধী বুঝতে পেরেছিলেন যে ভারতকে জোড়া লাগাতে হবে। আমরা দেখেছিলাম, তাই আমরা বলি যে হয়তো বা আমরা সেই 1942 সালের জাতির জনক মহাত্মা গান্ধীকে দেখিনি, যে তিনি যে ভারত ছাড়ো আন্দোলনে ডাক দিয়েছিল ব্রিটিশের বিরুদ্ধে। একবিংশ শতাব্দীর যিনি গান্ধী, তার নাম রাহুল গান্ধী। এই একবিংশ শতাব্দীর যিনি ভালোবাসার ফেরিওয়ালা যিনি বলেছেন, ওনাকে যখন জিজ্ঞেস করলো যে আপনি হঠাৎ করে একটা স্লোগান বা একটা বক্তব্য রাখলেন যে নফরত কি বাজার মে মোহব্বত কি দোকান, এই কনসেপ্টটা বা এই বক্তব্য আপনার কাছে কিভাবে আসলো? তিনি বললেন, বক্তব্য তো আমার না। এই বক্তব্য যখন আমি ভারত জোড়ো যাত্রাতে বেরিয়ে গেলাম, তখন এই যাত্রার মধ্য থেকে জনগণ বলছিল যে নফরত কি বাজার মে মোহব্বত কি দোকান। সেখানে মানুষ ওনার এই বক্তব্য বা স্লোগানকে মানুষ সেখানে বিশ্বাস করেছেন। কারণ রাহুল গান্ধী কি বলেছেন, যে কংগ্রেস দল বা কংগ্রেস এটা বিশ্বাস করে যে কংগ্রেস শুধু ভোটের রাজনীতিটাই করে না। কারণ কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল, যে দল স্বাধীনতার আগে তৈরি হয়েছিল একমাত্র মানুষের মুক্তির জন্য, মানুষের গণতন্ত্রের জন্য, দেশের সংবিধানের জন্য, মানুষের বাক স্বাধীনতার জন্য। কিন্তু কথা হচ্ছে নফরত কি বাজার মে এই তিনটে রাজ্যে মোহব্বত কি দোকান খোলা গেল না কেন? তাহলে কি লোকাল যারা নেতৃত্বরা, মানে স্থানীয় নেতৃত্ব যারা, তাদের কোনো জনপ্রিয়তা নেই? এমন কোন বক্তব্য নেই। জনপ্রিয়তা যদি নাই বা থাকে, আপনাকে যদি বলি, যেটা রাজস্থানে গত 30 বছর ধরে যদি আপনি লক্ষ্য করেন, মানে 5 বছরে বিজেপি, 5 বছর কংগ্রেস, 5 বছরে বিজেপি, 5 বছর কংগ্রেস। যদি আমরা একটু পেছন দিকে যাই, 2013 সাল রাজস্থানে যখন কংগ্রেসের সরকার ছিল, সেখানে কংগ্রেস পরাজিত হয়, মাত্র 21 খানা আসন সেখানে জয়লাভ করে। বসুন্ধরা রাজ সিন্ধিয়া তিনি 163 খানা আসন পেয়ে সেখানকার মুখ্যমন্ত্রী হন। 2018 সালে রাজস্থানে বিজেপি 73-এ চলে আসে, কংগ্রেস 101-এ চলে যায় 21 থেকে। হ্যাঁ, আবার 2023 সালে যদি আমরা লক্ষ্য করি, কংগ্রেস গত 30 বছরের রাজস্থানের ইতিহাসের মধ্যে যে অপোজিশনে বসেছে বা বিরোধী দলে এসেছে 70 খানা আসন নিয়ে, যেখানে কোনোদিনও গত 30 বছরে ছিল না। মানে আমরা সংখ্যাগরিষ্ঠতা থেকে একটু পেছনে। এই যে বললাম আমি আপনাকে, যে দেশের প্রধানমন্ত্রী রাজস্থান গিয়ে যখন ধর্মের নামে, জাতির নামে বক্তব্য রাখছিলেন, সেখানে একটা অংশের মানুষ প্রভাবিত হয়েছিল। এই জায়গাতে তো রাহুল গান্ধী নফরত কি বাজার মে মোহব্বত কি দোকান, যে এই দেশ হিংসা দিয়ে চলবে না, এই দেশ ভালোবাসা দিয়ে চলবে, এই দেশ মহব্বত দিয়ে চলবে। এখানে দেশের
রাজ্যের প্রত্যেক অংশের মানুষের অধিকার আছে কথা বলার। এখানে আপনার পরস্পর বিরোধী হয়ে গেল বক্তব্য। আপনি বলছেন যে এখানে রাজস্থানের মানুষ এতটাই বলুন আপনি যে সজাগ যে 5 বছর পর পর তারা সরকার পাল্টে দিচ্ছে। আপনি বলছেন অনেক ট্রেন্ড রয়েছে, আবার একদিকে বলছেন যে প্রধানমন্ত্রী ভাষণে কিছু আমি এই কথা যাচ্ছি না। দেখুন, আমি ইতিহাস বলছি, আমার বক্তব্য নয়, যে রাজস্থানে 30 বছর ধরে সরকার এইভাবেই চলছে। এবার দেশের সমস্ত জনমত, দেশের সংবাদ মাধ্যম কি দেখিয়েছিল যে সেখানে রাজস্থানে কংগ্রেস আবারও সরকারে আসতে পারে। সেটা আপনার অভিমত ছিল, আমরা দূর থেকে দেখছিলাম, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছিলাম। এই বক্তব্য তো আমার নয়, সংবাদ মাধ্যম যা দেখিয়েছে তাই বলছি। আর আমি ইতিহাসটা বললাম যে গত 30 বছর ধরে রাজস্থানে এটাই চলে এসেছে। এখানে আমার দ্বিমতের বা আমি দুরকম বক্তব্য রাখলাম এটা এমন নয়, কারণ সেখানে শুনুন আমি বলছি, যদি রাজস্থানের মানুষ যদি ওই প্রকল্পগুলোর কোন সফলতা না পেতেন, তারা যদি এগুলো না পেতেন, তাহলে তো এই 70খানা আসন কংগ্রেস কোনোদিনও পেত না রাজস্থানে। একটা অংশের মানুষ প্রভাবিত হয়েছে, বক্তব্য আমাদের। কারণ আমরা মনে করি যে ইন্ডিয়া যে জোট, এই ইন্ডিয়া জোটকে সামনে রেখেই আগামী 2024 সালে নির্বাচনে লড়াই করা হবে। কারণ রাহুল গান্ধী বারবার বলছেন যে একের বিরুদ্ধে একের লড়াই হতে হবে। কারণ সেখানে যে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবেন বা অন্য কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন এটা মুখ্য বিষয় নয়। সেখানে মুখ্য বিষয় হয়েছে আজকে দেশের গণতন্ত্র বিপন্ন। আজকের দিন পর্যন্ত দেশের 150 জন যারা সাংসদ, যারা এই গণতন্ত্রের পক্ষে, সংবিধানের পক্ষে, দেশের গণতন্ত্রের পীঠস্থান সংসদে দাঁড়িয়ে যারা জনগণের প্রতিনিধি, 150 জন সাংসদকে কথা বলতে দেওয়া হচ্ছে না, তাদেরকে বহিষ্কার করা হচ্ছে। এটার জন্যই তো কংগ্রেসের লড়াই। একদম কংগ্রেসের লড়াই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে কি এই যে 3টে রাজ্যে ইন্ডিয়া জোট না করাতে, ইন্ডিয়া জোট বা কারোর সাথে কোনো বিভিন্ন দলের সাথে জোট না করা, যারা ইন্ডিয়া শরিক ছিল INDI জোটে, কংগ্রেস কি ব্যাকফুটে গেছে? না, কোনোভাবে ব্যাকফুটে নেই। আমি আপনাকে যদি আরেকটু কারেকশন করি, 2018 সালে এই 3টি রাজ্যের যে বারবার বক্তব্য আসছে না, 3টি রাজ্যে 65টি লোকসভার আসনের মধ্যে কংগ্রেস 3টি পেয়েছিল। ভোট পার্সেন্টেজ যা পেয়েছে এবারে বিধানসভা নির্বাচনে আমরা বারবার বলছি 1% 1.5% বৃদ্ধি পেয়েছে। আবার আমরা যদি দেখি যে এই 3টি রাজ্যের 65খানা লোকসভার আসনের মধ্যে যদি আপনি যা ভোট কংগ্রেস পেয়েছে, যদি এগুলো আপনাকে মিলিয়ে নেন, তাহলে 35খানা আসনে বিজেপি থেকে কংগ্রেস এগিয়ে আছে এই 65খানা আসনের মধ্যে। আচ্ছা, হ্যাঁ। আর এটাও নিশ্চয়ই যে আগামী দিনে ইন্ডিয়া জোটই আমাদের কাছে মূল লক্ষ্য। নিশ্চয়ই যে কথাটা CPIM থেকে যিনি আসেন বলছিলেন যে নিশ্চয়ই সেখানে শিক্ষার বিষয় আছে আমাদের, কারণ মানুষ ভুল থেকে তো আগামী দিনে এগিয়ে যেতে পারে শিক্ষা গ্রহণ করে। আগামী দিনে এই 3টি রাজ্যে নিশ্চয়ই একটা সমীকরণ হবে। কারণ গতকাল দিল্লিতে আমাদের CWC'র সেখানে মিটিং হয়েছে, সেখানে এইগুলো নিয়ে আলোচনা হয়েছে যে কিভাবে যে বিরোধী দলের ভোটকে এক জায়গায় আনা যায়, সেখানে যাতে একের বিরুদ্ধে এক লড়তে হবে। আর যে কথাটা উনি বলছেন সে একমত আমি, যে সেখানে আমরা দূর থেকে দেখি এই 3টি রাজ্যের মধ্যে সেখানকার যারা দলের নেতৃত্ব দিচ্ছেন তাদের মতামত একরকম থাকতে পারে, কারণ সেখানকার পরিপ্রেক্ষিতে তাদের মতামত থাকে। আজকে এই পরিপ্রেক্ষিতের মতামত অনুযায়ী তো গতকাল প্রায় 5 ঘন্টা CWC'র মিটিং হয়েছে, এগুলো নিয়ে আলোচনা হয়েছে যে আগামী দিনে বিজেপিকে রুখতে আমরা দেখবো আগামী দিনে কি হচ্ছে, আমরা দেশকে রক্ষা করা যায়। বিজেপি সমীর বাবু আপনার কাছে আসি। সমীর বাবু, এই যে 3টি রাজ্যে গত লোকসভা নির্বাচনে আমরা যদি বলছিলাম যেটা যে 65টি আসন এই 3টি রাজ্যের, বিশেষ করে গোবলয়ের 3টি রাজ্যে 65টি আসন, এই 65টির মধ্যে 61টি বিজেপি পেয়েছিল, একটি সহযোগী দল NDA এর সহযোগী দল পেয়েছিল, 62টি হয়েছিল, 3টি কংগ্রেস পেয়েছিল। নতুন করে আপনাদের কি পাওয়ার আছে এই গোবলয়ে, আর এই ট্রেন্ড আপনারা ধরে রাখতে পারবেন কিনা? এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই কিন্তু বলছেন যে এই শুধু গোবলয় নয়, তেলেঙ্গানা এবং কর্ণাটক যেহেতু আপনাদের হাতছাড়া হয়েছে, পাশাপাশি তেলেঙ্গানায় যখন কংগ্রেস এসছে, কর্ণাটকে 26টা আসন পেয়েছিল 2019-এ বিজেপি বা NDA, এবং 4টে আসন পেয়েছিল তেলেঙ্গানাতে। তার এখন কথা হচ্ছে যে সেই জায়গায় আপনারা সেই সিটগুলো ধরে রাখতে পারবেন কিনা? দেখুন, প্রথম কথা হচ্ছে ভারতীয় জনতা পার্টি মোদীজির নেতৃত্বাধীন সরকারের বয়স হয়েছে 9.5 বছরের উপরে চলছে। এই বিগত 9.5 বছর যাবৎ আমাদের দেশের সার্বিক যে চেহারাটা পাল্টে দিয়েছে, সেখানে মানুষ, এই দেশের মানুষ যেটাকে চাইছেন সেটা হচ্ছে একদিকে রাষ্ট্রবাদ, অপরদিকে রাষ্ট্রবিরোধী শক্তি, যেটা দেখতে পাচ্ছেন। একদিকে পরিবারবাদ, আরেকদিকে জাতীয়তাবাদ, একদিকে জাতপাত, আরেকদিকে উন্নয়ন। মানুষ বেছে নিচ্ছে উন্নয়ন। মানুষ কি দেখতে পাচ্ছেন না? আমার কথাটা শেষ করতে দিন কাইন্ডলি।
মানুষ এগুলির ঊর্ধ্বে উঠে জনগণকে, এখন জনগণ তার নির্বাচক মণ্ডলী হিসেবে আমাদের যে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রার্থী হয়ে যারা আছেন তাদেরকে নির্বাচন করছে। তো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন বা করবেন আগামী দিনে, সেটা কিসের ভিত্তিতে যাবে? উন্নয়নের ভিত্তিতে যাবে, পরিবারবাদের বিরুদ্ধে যাবে, রাষ্ট্রবাদের পক্ষে যাবে। দেশের মানুষ সেটাকে গ্রহণ করে চলেছে। সে প্রতিটি নির্বাচনে তার প্রমাণ দেশবাসী দেখতে পাচ্ছে, আমরাও সবাই দেখতে পাচ্ছি। এখানে ইন্ডিয়া জোটের কথা বলা হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল হিসেবে যারা আছেন আমাদের বিজেপির বিপক্ষে, একদিকে এনডিএ, অপরদিকে ইন্ডিয়া জোটের নামে যারা যারা আছেন, আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে, সারা দেশবাসী দেখতে পেয়েছে ইন্ডিয়া জোটের কি চেহারাটা, সেটা আমরা ইতিমধ্যেই দেশবাসী অবগত হয়ে গেছে। একজন ডান দিকে বসছে, একজন বাঁ দিকে বসছে, কেউ কারোর সঙ্গে বলছে এই রাজ্যে হবে না, ওই রাজ্যে হবে না, এই রাজ্যে হবে, ওই রাজ্যে হবে। এইসবগুলি দেশের মানুষ আর পছন্দ করছে না। অনেক বছর এগুলি দেখেছে। আজকের দিনে উন্নয়নটা হচ্ছে দেশের মানুষের কাছে মূল বিষয়। দেশের মানুষ উন্নয়ন চাইছেন এবং ভারতীয় জনতা পার্টির প্রতি দেশের মানুষের আস্থা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। তার উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন ভারতীয় জনতা পার্টি, মোদীজির নেতৃত্বাধীন সরকার। বিগত 9.5 বছরে এই দেশের আমাদের অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সর্বক্ষেত্রে প্রতিরক্ষা, সুরক্ষা, আমরা বুঝতে পেরেছি। আজ আমাদের দেশ, আমাদের মোদীজির নেতৃত্বে যখন দেশ প্রতিষ্ঠিত হয় 2014-তে, আমাদের বুঝতে পেরেছি অর্থনৈতিক অবস্থান ছিল 14, বুঝতে পেরেছি। আজকে আমরা 50 স্থানে দেশের কথা যখন বলছেন আমি সেটাই জানতে চাই, মানুষ কাছে এগুলি সামনে মানুষ কি সেই সুবিধাগুলো পাচ্ছে না? তেলেঙ্গানা কেন বেছে নিল না? না, এই যে আমার ভাই একটু আগে শাহজাহান ভাই যেটা বলছিলেন যে 3টি রাজ্যের মানুষকে দেশের প্রধানমন্ত্রী ভুল বুঝিয়েছে, এটা কিন্তু আমি মনে করি ওই 3টি রাজ্যের জনগণকে অপমান করছেন কংগ্রেসের প্রতিনিধি হিসেবে যিনি এসছেন। এত বড় রাজ্য, প্রতিটি রাজ্যের মানুষকে অপমান করা হচ্ছে যে তারা ভুল বুঝে বিজেপিকে চয়ন করেছে। বিজেপি কি শুধুমাত্র এই প্রথমবার এই 3টি রাজ্যে জয়ী হয়েছে? ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলিতে বিজেপি যে জয়লাভ করেছে সেখানে মানুষ ভোট দিচ্ছে, মানুষ উন্নয়নের নিরিখে ভোট দিচ্ছে। দেশের সামনে তার যে ছবি দেখতে পাচ্ছে, তার ইতিহাস, আমাদের দেশের অবস্থান কোন জায়গায় ছিল, আজকের দিনে কোন জায়গায় আছে, সেটা দেশীয় স্তরে হোক, রাজ্য স্তরে হোক, আন্তর্জাতিক স্তরে হোক, এই যে পরিবর্তন মানুষ দেখতে পাচ্ছে, তার নিরিখে মানুষ চয়ন করছে। বিরোধী হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল যারা আছেন তারা তাদের মতো করে কথা বলছেন। আমি এটুকু দৃঢ়তার সহিত বলতে পারি, দেশের জনগণ তাদের কথা শুনছেন না, শুনবেন না। আপনার অভিমত যে উন্নয়নমূলক প্রকল্পগুলো চলছে, আপনি প্রধানমন্ত্রীর, দেশের মানুষ তার বিরোধীদের উপর আস্থা রাখছেন না। ওকে, আপনাদের উপরে আস্থা রাখবেন। আচ্ছা, আসি জলকবাবু, আসি। শাহজাহান কিছু বলছেন। আমি প্রথমেই বলবো, হ্যাঁ, সৌমিতদা বলেছিলেন যে রাষ্ট্রবাদ পরিবারবাদ নিয়ে, মানে আমি একটু বলবো, রাষ্ট্রবাদের বক্তব্য তাদের মুখে শুনলে হাসি পায়। যারা দেশের স্বাধীনতার বিরোধিতা করলো, যাদের নেতা, যাদের উত্তরসূরি আজকে তারা যাদের রাজনৈতিক আইডল মানেন, যারা, এটা তো বিজেপি হচ্ছে ওই পার্টি যেই পার্টি ব্রিটিশের কাছে তারা ক্ষমা চেয়েছিল লিখিত আকারে। এটা দেশের স্বাধীনতা। রাষ্ট্রবাদ কাকে? যে রাষ্ট্রবাদের জন্য দুইটা গান্ধী দেশের মাটিতে শহীদ হলো, রক্ত জড়ালো, যে রাষ্ট্রবাদের জন্য এই দেশের অসংখ্য স্বাধীনতা সংগ্রামীরা রক্ত জড়ালো, দেশের জেলে থাকলো, তখন তাদের যারা গডফাদার, সাভারকার, যিনি আন্দামান নিকোবর জেলে ছিলেন, তিনি ব্রিটিশের কাছে ক্ষমা চেয়েছিলেন। আজকে তাদের মুখে রাষ্ট্রবাদ। আজকে হাসি পাই এগুলো শুনলে। তিনি পরিবারবাদ নিয়ে বলছে। আমি তো বারবার বলি, বলুন আপনারা পরিবারবাদ নিয়ে, তাতে কোনো আপত্তি নেই। তাহলে উনি পরিবারবাদের বিরুদ্ধে, জয় শাহর বিরুদ্ধে বলছেন। অমিত শাহর ছেলে কি জয় শাহর ছেলে নয়? রাজনাথ সিং এর ছেলে কি আজকে এমপি তিনি নয়? বসুন্ধরা রাজ সিন্ধিয়ার ছেলে এমপি, তিনি কি এমপি বসুন্ধরা রাজ সিন্ধিয়া নয়? আমি একটু আপনাকে বলি, টাইম দিতে হবে, আমরা চাই এগুলো বলুক। আজকে অমিত শাহর ছেলে নিয়ে ওনাদের বক্তব্য, এটা পরিবারবাদ নয়। অনুরাগ ঠাকুর, যার বাবা মুখ্যমন্ত্রী ছিলেন হিমাচলের, এটাও কি পরিবারবাদ নয়? যার ভাই IPL এর চেয়ারম্যান, এটা পরিবারবাদ হতে পারে না।
পীযূষ গোয়েলের বাবা ছিলেন বিজেপির ফরমার এমপি, আপনি বর্তমান যিনি ভারতবর্ষের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, ওনার বাবা ছিল, কার নাম বলে কিরেন রিজিজু থেকে শুরু করে আপনি কতজনের নাম বলবো, বরুণ গান্ধী, মেনকা গান্ধী, এরা কি পরিবারবাদ নয়? তিনি কি এদের পরিবারকে অস্বীকার করেন? আজকে পরিবারবাদ বলছেন। আমরা তো বলছি গান্ধী পরিবার এই দেশের মাটির জন্য রক্ত জড়িয়েছেন, শহীদ না না বলুন, এগুলো বলতে হবে। আমরা বলুন, মানুষ উত্তেজিত হবে না ভাই, আমি বলছি পরিবারবাদ আমার খারাপ লাগবে, অসুস্থ নয়। পরিবারবাদ নিয়ে যখন আপনারা কথা বলেন না, তখন আমি মনে হয় এই বক্তব্য আপনাদের দিল্লিতে পাঠানো উচিত অমিত শাহকে। আর ছেলে শুনুন, আমি বলছি আপনি বলবেন অমিত শাহকে, দেশের মানুষ জানে, দেশের মানুষ জানে পরিবারবাদ কার বিরুদ্ধে বলছে, দেশের মানুষের পরিবারবাদ কার বিরুদ্ধে বলছে, দেশের মানুষ অমিত শাহ ছেলের বিরুদ্ধে, রাজনাথ সিং এর ছেলের বিরুদ্ধে বলছেন, আপনি পঙ্কজা মুন্ডার বিরুদ্ধে বলছেন, তাদের বিরুদ্ধে। আপনি অমিত শাহকে দেখা হলে বলবেন যে দাদা আমরা তো ত্রিপুরায় মিডিয়াতে বসে পরিবারের বিরুদ্ধে বলি, আমাদের ছেলের বিরুদ্ধে। শাহজাহান, আমাদের অনুষ্ঠান সময় ফুরিয়ে যাচ্ছে। জলকবাবু আপনি কিছু বলছেন? আমরা মূল বিষয় থেকে সরে যাচ্ছি। আপনি দেশের মানুষ দেখছে তো, সাউন্ডটা কমাতে হবে। বলেন জলকবাবু বলুন। পরিবারবাদ নিয়ে যে কথাগুলি হচ্ছে, আশা করি উনি আমাদের কংগ্রেসের পক্ষ থেকে যিনি বললেন, যিনি বিজেপির পক্ষ থেকে আসেন, নিশ্চয়ই তিনি উত্তর দেবেন। এই যে তথ্য, অনেকগুলি তথ্য দিলে তো তার উত্তর দেবেন, আমি সেই দিকটাই যাচ্ছি। যিনি বিজেপির পক্ষ থেকে এসছেন তিনি বলছেন উন্নয়নের কথা, তিনি সুরক্ষার কথা বলছেন, তিনি রাষ্ট্রবাদের কথা বলছেন। এখন উন্নয়নটা কি? আমরা যারা সাধারণ মানুষ সাদা কালো ভাবে বিষয়গুলি দেখতে চাই। উন্নয়নটা আমরা বুঝতে চাই যারা আমরা সাধারণ মানুষ, কিভাবে আমরা খাবো, কিভাবে আমাদের বেকারত্ব দূর হবে, আমাদের শিক্ষার কি হবে, আমাদের নানান ধরনের যে মানব সূচকগুলি আছে সেগুলি কিরকম ভাবে সামনের দিকে বাড়বে, এটাই হচ্ছে আমাদের কাছে উন্নয়ন। অভিজ্ঞতা কি বলে? এখানে আমরা যারা বসে আছি তার পলিটিক্যাল আইডেন্টিফিকেশন দূরে রাখুন। আপনি সহি বলছি, আমি, আপনি, যিনি বিজেপির বসে আছেন, যিনি কংগ্রেসের বসে আছেন, সবাই বাজারে জানতো অভিজ্ঞতাটা কি, চালের দামটা কোন জায়গাতে গেছে, তেলের দামটা কোন জায়গাতে গেছে, মুসুরির ডালের দামটা কোন জায়গাতে গেছে, দ্রব্যমূল্য বৃদ্ধির কথা বলছেন, প্রত্যেকটা জিনিসের দাম আকাশ ছোঁয়া। আপনি উন্নয়নের কথা বলছেন। উন্নয়ন আমি বলছি তো, আমি গোটা ভারতবর্ষের কথা বলতে চাই না, আমি ত্রিপুরা রাজ্যের কথা বলতে চাই। আমাদের রাজনৈতিক, আমি কথাটা এই টিভি চ্যানেলে সম্ভবত বলেছিলাম, আমাদের রাজনৈতিক পরিচয় দূরে রেখে, আমরা কোন রাজনীতি করি বাদ দিন, আমরা আমাদের রাজনৈতিক চেহারাটাকে দূরে রেখে আগরতলা শহরের মানুষের সাথে আমরা কথা বলবো। যে কোনো স্তরের মানুষ, সেটা শিক্ষক হোক, সেটা কর্মচারী হোক, সেটা একজন দোকানি হোক, সেটা একজন রিক্সা চালক হোক, কথা বলুন তো কিরকম অবস্থার মধ্যে আছে, দল মত নির্বিশেষে সবার কাছে আমরা যাব। আমি বলছি তাহলে উন্নয়নটা, তারা তাদের কাছে উন্নয়নটা কি, তাদের উন্নয়নের সোপানটা কি? আপনি কিছু সরকারি তথ্য দিয়ে দিলেন, সেই সরকারি তথ্যগুলি কোথায়, কিভাবে, কি তৈরি হয় সেগুলি আমরা বুঝি। কেমন কি বলা যাবে? আমরা বলছি অভিজ্ঞতাগুলি আমরা দেখি তো, এখন বুঝতে পারছি তো কিভাবে উন্নয়নগুলি তৈরি হচ্ছে, উন্নয়নের সূচকগুলি তৈরি হচ্ছে। এখন তো ভাষণে আমাদের উন্নয়নের সূচকগুলি তৈরি হয়, কেমন বাস্তবটা তো অন্যরকম, অন্য সুর কথা বলছে। আমার উন্নয়নের সূচক এবং যে বাস্তব যে মানুষগুলি আছে তাদের কথার মধ্যে যদি ফারাক না থাকে, যদি আমরা দেখি যে না এই কথার সাথে তার বাস্তব অভিজ্ঞতাটা হচ্ছে একই রকম ভাবে, তাহলে আমি বুঝি উন্নয়নের সূচকটা ঠিক আছে। এই অভিজ্ঞতা আমাদের আছে, সবারই আছে। ফলে আমি এই নিয়ে বলছি তো, রাজনৈতিক নির্বিশেষে আমরা যদি আমাদের রাজনৈতিক পরিচয় বাজারে গিয়ে দেখলে বুঝবো। উনি সুরক্ষার কথা বলছেন। এই পার্লামেন্টের ভেতরে কার কাগজ নিয়ে ঢুকলো ছেলেগুলি, তারা কি বলেছে? তারা জনগণের কথাই বলেছে। এখন পর্যন্ত আমরা তাই দেখছি, ভেতরটা কি আমরা জানি না। তারা মানুষের, কৃষকদের কথা, শ্রমিকদের কথা, দ্রব্যমূল্যের কথা, মণিপুরের কথা বলেছে। এখন পর্যন্ত আমাদের সামনে যা চাক্ষুষ ভাবে যা দেখেছি, ভেতরে কি আছে আমরা জানি না, এইগুলি তদন্ত সাপেক্ষ যা বেরোবে। সুরক্ষা কোথায়? সুরক্ষা আমি এই জাস্ট কিছুক্ষণ আগে দেখছিলাম 5 জন জওয়ান আমাদের কাশ্মীরে এখন পর্যন্ত মারা গেছে। আমাদের যখন নোটবন্দি হয় তখন বলা হচ্ছে সন্ত্রাসবাদ মোকাবেলা হবে, যখন 370 তুলে দেওয়া হচ্ছে তখন বলা হচ্ছে সন্ত্রাসবাদ মোকাবেলা হবে। কি হলো পার্লামেন্টের ভেতরে? কিভাবে ঢুকলো তারা? কার কাগজ নিয়ে ঢুকলো তারা? প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করলো বিরোধীরা, স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করলো বিরোধীরা, বার করে দিল তাদেরকে।
146 জনের মতন এখন পর্যন্ত 146 সংখ্যাটা, লোকসভার মধ্যে হচ্ছে 50 জন, আর উচ্চকক্ষে হচ্ছে 46 জন। কি কথা বলেছে তারা? তারা বলেছে প্রধানমন্ত্রীর বিবৃতি চাই, তারা বলেছে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি চাই। অন্যায় দাবি। ভারত, আমি শেষ করি কথা, আমি বলছি সংসদীয় গণতন্ত্রে ভারতবর্ষে এরকম ঘটনা আছে, এরকম ঘটনা আছে, কথা বলতে পারবে না বিরোধীরা, কথা বলার অধিকার নেই। আমি শেষ করি, কথা বলার অধিকার নেই, কথা বলা যাবে না। এই কোন কোন ভারতবর্ষ আমরা? আমার দেশের সংবিধান কাজ করবে না। পার্লামেন্টটা কি? আমাদের যখন গণপরিষদ, আমি একটু একটু পেছনে আলোচনা করছি, গণপরিষদ যখন হচ্ছে, যখন আলোচনা হচ্ছে গণপরিষদের মধ্যে আমাদের ভবিষ্যৎটা, ভারতটা কি হবে, কেমন, সেই আলোচনার মধ্যে কি আসছে? পার্লামেন্টটা হবে বিরোধীদের জায়গা, বিরোধীরা কথা বলবে, সরকার শুনবে, সরকারের ভুলগুলি শুধরে দিবে, সরকার যদি শিক্ষার বিষয় থাকে সেখান থেকে নেবে, কথা বলতে দিচ্ছে না, একের পর এক একের পর এক একের পর এক। এটা কোন ধরনের একটা আমাদের দেশের, আমাদের অনেকগুলি বিষয় আছে, সবাই করবে, অনেকগুলি বিষয় আছে। ঠিক, একটা অনুষ্ঠানে সবগুলো আলোচনা করা যাবে না। যে বিষয়টা উত্থাপন হয়ে গেল, সোমেবাবু আপনার কি মতামত এই বিষয় নিয়ে? যে দেখুন, সংসদে যে ঘটনাটা সম্প্রতি ঘটেছে এই বিষয়ে কথা বলার আমার উচিত নয়, যেহেতু এটা ইনভেস্টিগেশনের আওতায় আছে। আচ্ছা, তদন্ত সাপেক্ষ, তদন্তেতে বেরিয়ে আসবে কারা চক্রান্ত করে। সংসদের আমি কিন্তু এক কথা বলি না আপনার সঙ্গে, আপনি ভদ্রতা বজায় রাখলে খুশি হব। সরি, আমি একটি কথাও বলি না, আমি একটা জায়গায় আপনার আলোচনাটা শোনার জন্য আমি বলছি, আমি আপনার কথাটা থামানোর জন্য বলছি না। আমি বলছি যে তদন্ত চলছে, আমরা বিবৃতির যে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি, লেট মি ফিনিশ প্লিজ। ওকে ওকে, আমি আসছিলাম থামানোর জন্য, এখনই আসছিলাম আপনার কথাতে, খুশি হবেন আপনি শুনে, আপনারই কথাতে আসছিলাম যে একদিকে তদন্ত সাপেক্ষ, আমার এই বিষয়ে কথা বলা উচিত নয়, তদন্তেতে বেরিয়ে আসবে মূল ঘটনা, এটার সঙ্গে কারা যুক্ত আছেন, কিভাবে হয়েছে, এবং সেটা দোষীদের আইনগত যা হওয়ার সেটা হবে। এ বিষয়ে আজকে বলা উচিতই না আমার। দ্বিতীয়ত যেটা বিষয় যেটা বলছিলেন যে আমাদের বিবৃতি কণ্ঠস্বর রোধ করার অসংখ্য উদাহরণ আমি আজকে বলতে পারি। এখানে 1 ঘন্টা যদি আমাকে সময় দেওয়া হয়, কিভাবে কণ্ঠরোধ করা হয়েছিল বিরোধীদের, সেটা আমি বলবো না। আমি জাস্ট বলবো আজকে শুধু বলবো যে এই যে প্লিজ বলছিলাম যে আজকে এই সংসদে দলের মানে শাসন ক্ষমতায় যারা আছেন তাদের পক্ষ থেকে আলোচনার কথা বলা হয়েছে। আলোচনাতে না গিয়ে সংসদে গিয়ে বিশৃঙ্খলা তৈরি করার যে পরিবেশ তৈরি করার জন্য যেভাবে উদ্যত হয়েছে, সেটা সংসদীয় রীতিনীতি অনুসারে যা হওয়ার সেটা হবে। সেটা নিয়ে আমাদের চর্চার বিষয় হওয়া উচিত না। দেশবাসী সেটা দেখছে, লুকানোর কিছু নেই। প্রধানমন্ত্রী বিবৃতি দাবি করা, স্বরাষ্ট্রমন্ত্রী আমি একবারও বলিনি যে আপনার দাবি অন্যায়, সেটা এটাই তো বিজেপি সরকার কি বলছে, আসল এজেন্ডাতে আসুন। বারবার বলছে ক্ষমতাসীন বিজেপি দেশের সংবিধানকে মান্যতা দেয় না, তার আগে দেশের সংবিধানকে মান্যতা দেয় নাই বলেই তো আজকে দেশের সংসদের মধ্যে গণতন্ত্র মানুষ বিশ্বাস করে না। আপনি ভারতবর্ষের ইতিহাসে 75 বছর দেখেন, আজাদী কা অমৃত মহোৎসবে যে 150 জন সাংসদ দেশের সংবিধান থেকে বহিষ্কার হয়েছে, একটা ঘটনা বলুন। নির্বাচিত হয়েছে মানুষের জন্য কথা বলার জন্য। আপনি বিশ্বগুরু দাবি করেন, যে দেশের প্রধানমন্ত্রী বিশ্বগুরু দাবি করে সেই দেশের প্রধানমন্ত্রী সংসদের মধ্যে নিরাপত্তা দিতে পারে না, আর এর জন্য বিরোধী দলের সাংসদরা ওনার বিবৃতি দাবি করবে, তাদেরকে বহিষ্কার করতে হবে। এই প্রধানমন্ত্রী সরকার তো তৈরি আছে, এই সরকারকে আগামী দিনে দেশের মানুষ এবং এই প্রধানমন্ত্রীকে মানুষ তার গণতান্ত্রিক ভোটাধিকারের মাধ্যমে আর মিলিয়ে নেবেন। এগুলো বলতে বলতে ত্রিপুরায় আজকে ক্ষমতায় আছেন ঠিকই, ছিলেন 36-এ, ভোট পার্সেন্টেজ ছিল 48, চলে এসছেন কোথায়? আগামী দিনে শূন্যর কোটায় যাবেন। অহংকারে রাবণের রাজ্যটা বন্ধ সরকার হয়ে গিয়েছিল। জনতা পার্টি আপনাদের বিশ্বগুরুকে কথা বলতে ভয় পাচ্ছে। বিশ্বাসী এটা ভুল, সবকা সাথ বিজেপি কা বিশ্বাস। শাহজাহান অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে আমার, আমি শেষ কথা নেব। জলবাবু 1 মিনিট, বিশ্বগুরুকে একবার বিবৃতি দেওয়ার জন্য শাহজাহান 1 মিনিট জলবাবু 1 মিনিট সময় আছে আর হাতে আমার। না, সংসদীয় রাজনীতিতে বিরোধীরা কথা বলবে, এটাই তো স্বাভাবিক। আমি বলছি যে এটা বিশৃঙ্খলা কোথায়? বিবৃতি দাবিটা বিশৃঙ্খলা,
বিবৃতি দাবিতে বিশৃঙ্খলা, তাদের কাছে তো আমি তো বুঝলাম না। ঠিক আছে, আমি যেটা বলতে Okay, আমি শেষ করি, আমার কথাটা শেষ করি। আমরা বলছি যে এবারকার যে নির্বাচন, 5 রাজ্যের ভোটার যে নির্বাচন হলো, এই ফলাফল লোকসভা নির্বাচনের সাথে যুক্ত হবে না। আচ্ছা, কারণ তথ্য বলছে, পরিসংখ্যান বলছে, এবং যে আমি আপনার সামনে বিভিন্ন তথ্যগুলি দিলাম, আমরা ইন্ডিয়া জোট যে বিষয়টাকে জোট দিচ্ছে, মানুষের বেকারত্ব, খাদ্য, বাসস্থান, নানান ধরনের যে পারিপার্শ্বিক সমস্যা, বেঁচে থাকার প্রশ্নে এই বিষয়গুলি, আমরা এইগুলি নিয়ে কথা বলতে চাই। কোন ধর্মে কে কিভাবে পালন করবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু বিজেপি ভালো করে জানে যে মানুষের মৌলিক যে বিষয়গুলি আছে, এই বিষয়গুলিকে সামনে রেখে তারা মানুষের সামনে পৌঁছতে পারবে না। ফলে কখনো রামের নামে, কখনো রহিমের নামে, কখনো জনকবাবু আইএনডিএ জোটে সক্রিয়ভাবে সিপিআইএম থাকবে? অবশ্যই থাকবে সক্রিয়ভাবে। সেই বিষয় নিয়ে একদিন অবশ্যই আমরা অবশ্যই আইএনডিএ জোট এবং সিপিআইএম এর ভূমিকা নিয়ে একদিন আমরা অবশ্যই বসবো এবং আলোচনা করব। কিন্তু যেতে যেতে শাহজাহান, আমি আপনার কাছে আসছি। ওদের আমাদের ভোট পার্সেন্টেজ কম, ওদের পরামর্শ শুনবে কি করে? এটা যদি গণতন্ত্রের মানসিকতা হয়, বুঝতে পারছেন তো? পার্লামেন্টের আমি বলছি গণপরিষদের কথা বলেছিলাম, শ্যামাপ্রসাদ মুখার্জি তার দল তখন ছিল, তারপর উনি মন্ত্রী, এটাই গণতন্ত্র। তারপর আমি বলছি উনার পরামর্শে সেদিন গণপরিষদ চলেনি, গণপরিষদ আলোচনা হয়নি। ফলে উনি কি বলছেন? উনি বলছেন আমার পার্সেন্টেজ অফ ভোট, আমার আজকে সংখ্যা কত, তার ভিত্তিতে আমার কথা শোনা হবে না, শোনা হবে না। দেশের উন্নয়নকে মানছেন না, আপনারা মানছেন না, আপনারা ভোট পাচ্ছেন 0.something%। দেশের মানুষ কি করে মানবে আপনাদের কথা? বাজারটা কি করে মানবে আপনাদের কথা? আপনার বাজারটা কি রকম আপনি জানতো বাজারে? উত্তর দিন, আবার বলুন না, আপনি বাজারে যাচ্ছেন তো? আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে দর্শক বন্ধুরা, ওনাদের সাউন্ডটা কমে দিতে হবে। দর্শক বন্ধুরা, আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে আজ এখানে আসার জন্য এবং এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। তবে আলোচনা শেষ হয়নি। 2024 লোকসভা নির্বাচনের আগে আরো অনেকগুলো ডানা মেলবে। হ্যাঁ, রাজনীতির ডানা মেলবে এবং সেই ডানাগুলো উড়ে কোন দিকে যায় সেগুলো অবশ্যই আমরা নজরে রাখবো। তবে 2000 লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের কি পরিস্থিতি, রাজ্যে বিজেপি বলুন, জাতীয় কংগ্রেস বলুন, কিংবা বামফ্রন্ট সিপিআইএম এর কি পরিস্থিতি, কি অবস্থান, কি ভূমিকা, মানুষের সাথে জনসংযোগ কেমন, মানুষ কি ভাবছে, রাজ্যের রাজনৈতিক নেতৃত্বরা কি ভাবছে, সেই সব বিষয় কিন্তু অবশ্যই আমরা তুলে ধরবো আপনাদের সামনে একের পর এক সিরিজে। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।